প্রিয় দর্শক, আমি শ্রুতি খান চলে আসছি প্রতিবারের মতো টক্স বিডি নিউজ পেজ থেকে লাইভে আসছি সরাসরি। আমার সাথে রয়েছেন রাশেদ হায়দার ভাই, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আরেকজন আছেন স্বনামধন্য ইউটিউব বিশ্লেষক এবং আমান উদ্দিন আমান ভাই, অত্যন্ত জনপ্রিয় একজন মুখ এবং জনপ্রিয় একজন কণ্ঠ, মানে হচ্ছে ভয়েস রেইজ করে। উনি আজকে দীর্ঘ বহু বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, ওনার জন্য আমাদের শ্রদ্ধা। রাশেদ হায়দার ভাই একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক হয়ে মানে প্রতিদিন নিপীড়ন নির্যাতনের চিত্র দেখে তিনি কিন্তু মুমূর্ষ অবস্থায় দিন যাপন করছেন, এটা কিন্তু ওনার চেহারাই বোঝা যাচ্ছে এবং আমরা নিজেরাও কিন্তু অসুস্থ হয়ে গেছি। এই মবের কালচার দেখতে দেখতে আমরা অসহ্য হয়ে গেছি এবং আমরা অসুস্থ হয়ে গেছি। বাঁচার বোধহয় আর কোনো উপায় নেই, আমরা অসুস্থ হয়ে বোধহয় এভাবে যদি মবের লিঞ্চিং এ নাও হয়, মানসিক দুশ্চিন্তায় মারা যেতে পারি, যে অবস্থা বা যে পরিস্থিতি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম, গতকাল যদিও আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতিকে মেরে ফেলার একটা চক্রান্ত করেছে, নীল নকশা করেছে, যেটা বঙ্গভবনের সামনে এর পূর্ব 2-3বার আভাস পেয়েছি আমরা। তাদের যে সাজানো মবের মঞ্চ নাটক ছিল সেটা কিন্তু আমরা দেখেছি, সেটা ছিল ঝাপসা ঝাপসা। কিন্তু এই আজকের এই 3 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। তারা বিশাল একটা ভয়ঙ্কর নকশা করেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি চপ্পুকে মেরে ফেলবেন মবের মাধ্যমে, এবং কে মেরেছে, কারা মেরেছে যেন কোনো প্রমাণ না থাকে। সেই জন্য তারা শত শত রোহিঙ্গাদেরকে ভাড়া করে নিয়ে এসছে ঢাকা শহরে, এবং বেশ কিছু রোহিঙ্গাদেরকে বোম ককটেল মেরে তাদেরকে হত্যা করারও পরিকল্পনা করেছে, যেন এই ষড়যন্ত্রটা সম্পূর্ণটা আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, এবং সেই হত্যাকাণ্ডের দায়ও যেন মহামান্য রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের দায়ও যেন আওয়ামী লীগের উপর চাপিয়ে দিতে পারে। কারণ আপনারা জানেন যে স্নাইপার 6.72 এইটার বিরুদ্ধে আমরা দেশবাসী যেভাবে সরব হয়েছি দেশ বিদেশ থেকে, তারপরে আমরা একটা কিন্তু নাটক দেখতে পেরেছি যে একটা লাশ উত্তোলন করা হলো, সেখানে স্নাইপার বুলেটের প্রমাণ পাওয়া গেল, এবং সেইটার জন্য নাটকীয় ভাবে একজন সাধারণ লোককে ধরে নিয়ে রিমান্ডে পিটিয়ে তাকে আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করলো যে এটা আওয়ামী লীগের লোকজনের নেতা কর্মীরা করেছে। এই নাটকটা আবার সাজানোর একটা পরিকল্পনা করেছে, যেটার একদম ফর্ম সহ, মানে তাদের সাইনিং ফাইল সহ আমাদের কাছে আছে, যেটা প্রমাণ সহ আছে, আমরা কমেন্টের মধ্যে সেটা দিয়ে দিব। তো সেই প্রমাণ পাওয়ার পরে আজকে কিন্তু তারা স্থবির হয়ে গেছে, কিন্তু এই স্থবির হওয়াটা আসলে কতদিন থাকবে, এটা তো অন্যভাবেও আবার আমাদের সামনে আসতে পারে, মানে ভিন্ন কায়দায় এই ষড়যন্ত্রটা আমাদের সামনে পরিস্থিতিটা আসতে পারে। তখন আমরা আসলে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব, এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে মহামান্য রাষ্ট্রপতির জীবন বাঁচানোটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা জানতে পেরেছি রাজনৈতিক গুঞ্জন লন্ডনের মিটিং এর পর যে রাষ্ট্রপতির জায়গায় মা যে সালাম দিয়েছিলেন, সেই মায়ের দোয়া নিয়ে সেই চেয়ারে বসানোর একটা পরিকল্পনা চলছে। তাহলে মায়ের দোয়া রাষ্ট্রপতি হওয়ার যে পরিকল্পনা, সেটা কতটুকু সফল হতে পারবে এবং দেশবাসী এটা রুখে দিতে পারবে কিনা, এইগুলোই আমাদের আলোচনার আজকে অংশ বিশেষ থাকবে। তো রাশেদ হায়দার ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আজকের পরিকল্পনা তারা সফল হয়নি, ঠিক আছে, কিন্তু এই পরিকল্পনাটা তারা অন্যভাবে যদি সাজিয়ে জনগণের সামনে উপস্থাপন করে, জনগণের কি করা উচিত এবং এই দেশবাসীর আসলে কিভাবে রুখে দেওয়া উচিত, মহামান্য রাষ্ট্রপতিকে যেভাবে বাঁচানো উচিত, আমাদের এই দেশের সম্পদ, তিনি একজন নির্দোষ মানুষ, একটা বিশাল বড় একটা দায়িত্বে আছে, ওনাকে যদি মেরে ফেলা যায় তাহলে এই দেশের যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে এগুলোর বিচার আর কোনোদিনও হবে না, এবং এই সংবিধান বা জুলাই ঘোষণা সবকিছুই কিন্তু তাদের মন মতো করে ফেলতে পারবে। একমাত্র রাষ্ট্রপতির সহযোগিতা পাচ্ছে না বিধায় কিন্তু তারা চাচ্ছে অতি তাড়াতাড়ি তাকে দ্রুত সম্প্রসারণ করার জন্য, এখন মেরে হোক বা অপমান করে হোক। এই বিষয়ে আপনি কি বলবেন, তাদের কি মোটিভ হতে পারে ভবিষ্যৎ? আসলে দেখেন, এই যে আপনি সহ অনেকেরই ধারণা, এটা আসলে ভুল ধারণা আছে আপনাদের একটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কারণে অনেক কিছু করতে পারতেছে না।
এটা আসলে পুরোপুরি ভুল। রাষ্ট্রপতির করার কোনো ক্ষমতাই নেই। রাষ্ট্রপতি শুধুমাত্র দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে যে উনি চাইলে যে কোনো মুহূর্তে উনি খাওয়ার খাইতে পারে, আর উনি চাইলে রাতের 10টার পর উনি ঘুমাইতে পারে। এতটুকুই কাজ করতে পারে রাষ্ট্রপতি, আর কোনো কাজ নেই। কারণ কি আপনি জানেন, এই যে আমরা আগে বলতাম যে রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করছে ও ফাঁসির আসামি মুক্তি পেয়েছে, অমুক কাজ। কোনো কাজই রাষ্ট্রপতির না। প্রধানমন্ত্রী যাই লেখা দিবে, যা বলে দিবে তাই। এখন কোড আন কোড আপনাদের চিন্তা করতে পারেন যে সাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি দেন, কিন্তু আসলে প্রধান বিচারপতি ওইটাও আসলে রাজনৈতিকভাবে যেখানে যেটা সিদ্ধান্ত হয় সেটাই করেন। নর্মালি আমাদের রাষ্ট্রপতি বর্তমান অবস্থায় বর্তমান সাংবিধানিক রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই। সুতরাং এই রাষ্ট্রপতি থাকলে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে বা নির্বাচনে কারচুপি, কিচ্ছুই করার নেই রাষ্ট্রপতি। কারণ হচ্ছে এখন অনেকের মধ্যে ভুল ধারণা যে এই রাষ্ট্রপতি থাকলে আপনার যে কোনো মুহূর্তে জারি হইতে পারে, জরুরি অবস্থা। জরুরি অবস্থা জারি করতে হলে সংসদ থেকে প্রধানমন্ত্রী বলতে হয় জরুরি অবস্থা জারি করার জন্য। সেই পরিস্থিতি তো বর্তমানে নেই। তবে এখন কথা হচ্ছে যদি এই রাষ্ট্রপতিকে নামাই দেওয়া হয় বা ওনাকে কিছু করা হয়, এটা হচ্ছে যে সাংবিধানিক একটা শূন্যতার তৈরি হবে, যেটা কিন্তু একটা প্রবলেমের মধ্যে ফেস করতে হবে। সেই কারণেই আমরা এই কথাটা বলতে, দেখেন এর আগে একবার চেষ্টা করছিল, ওরা পারে নাই, কারণ সেনাবাহিনী দেয় নাই বা বিএনপি রাজি ছিল না। এবং 3 তারিখ আজকের দিনের কথা বলা হয়েছিল, এবং আজকের দিনে এটা তো পুরোপুরি ওদের প্ল্যান ছিল, কিন্তু ওই যে আপনার ইয়েটা বের হয়ে যাওয়ার কারণে, গোয়েন্দা তথ্যটা মানুষের সামনে চলে আসার কারণে এইটা নিয়ে কালকে সারাদিন ব্যাপক হইচই হয়েছে, যার কারণে আজকের এটা স্টপ করছে। আবার স্টপ করতে যাই কি করছে দেখেন, গতকাল রাতে সম্ভবত বাংলাদেশ সময় 8টা বা 9টার সময় তাদের অফিসের সামনে তাদের গাড়িতেই বোমা হামলা করছে, ককটেল চার্জ করাইছে। এটাও তারা নিজেরা করেছে, কারণ দেখেন এটা ককটেল এর আগেও ফুটছিল, তো ককটেল শুধু ওনাদের অফিসের সামনে, গাছের তলায়, গাড়ির তলায় ফুটবে কেন ভাই? আমি যদি ককটেল মারলে তো আমি হাসনাত সার্জিস এদের একেবারে মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া মাইরা দিব। কারণ আমি একটা ককটেল মেরে যদি পালাই যাওয়ার রাস্তা যদি থাকে, তাহলে তো আমি ওর অফিসের ভিতরে এমন ভাবে মারবো যে 20 জন লোক মইরা যাক, আমি তো পালাইতে পারবো, সমস্যা তো নাই। কিন্তু সেটা হয় না। শুধু এগুলো হচ্ছে যে সবটা নাটক। আর সেনাবাহিনী যে কি করতে চাইতেছে সেটা আসলে খুবই দুরূহ বুঝার, কারণ এই সমস্ত খেলাটার ভিতরে কিন্তু সেনাবাহিনী আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমেরিকার ডিপ স্টেট যখন চিন্তা করে যে আপনাকে ক্ষমতা থেকে নামাবে, তখন আপনার বিরুদ্ধে মৌলবাদীদেরকে ইউজ করবে। ইউজ করে ধরেন আমাকে আনলো ক্ষমতায়, আবার আমাকে যখন ক্ষমতা থেকে নামাইতে হবে তখন বলবো যে আমি মৌলবাদীদের পক্ষের লোক, মৌলবাদীদের পক্ষে কাজ করি, সুতরাং আমারে নামাবে। পুরোটা যদি ডিপ স্টেটই করতেছে, তারা তাদের পারপাস সার্ভ না হওয়ার আগ পর্যন্ত এইসব খেলা চলতেই থাকে। আমান ভাই, বলুন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, এই যে আমরা জুলাইয়ের সময় পুলিশ, হাজার হাজার পুলিশ হত্যা হলো, সেনাবাহিনীও কিন্তু কম বেশি হত্যাকাণ্ড শিকার হয়েছে, প্রায় আনুমানিক 1-1.5 মতো হবে। এটা সেনাবাহিনীদের মুখের বলা যে আমাদের সেনাবাহিনীর অনেক সদস্যরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেনাবাহিনীরা এই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো সহমর্মিতা নেই, বা সেনাবাহিনীও যে অনেক হত্যাকাণ্ড হলো সেটা নিয়েও সহমর্মিতা নেই। এবং বর্তমানে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি গুপ্ত হত্যা হচ্ছে পুলিশদের উপরে। এসআই পলাশ সাহা থেকে শুরু করে গতকালকেও একজন নরসিংদীতে একজন কে হত্যা করে লাশ গুম করা হয়েছে। প্রতিদিন কিন্তু আমরা পুলিশের লাশ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করা হচ্ছে, এবং কারা করছে এটা দেশবাসী জানতে পারছে না, গোপনে হত্যা করা হচ্ছে। এই যে সেনাবাহিনীরা এখনো পর্যন্ত তারা নীরব ভূমিকা পালন করছে, এইটার মূল কারণ কি? যে মানে যারা বেসামরিক লোকজন তারা বেশি শক্তিশালী হয়ে গেছে এটার কারণে, নাকি এখনো তারা ডিপ স্টেটের ভয়ে এইগুলা করছে?
আচ্ছা, ধন্যবাদ আপনি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। রাশেদ ভাইয়ের বক্তব্য শুনলাম, দুইজনেরই বক্তব্য শুনলাম, খুব ভালো বলেছেন। এখন ডিপ স্টেটের ব্যাপারে যদি আমি কথাবার্তা বলতে হয়, তাহলে আম, আমি যেটি বলতে চাইবো সেটি হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডিপ স্টেট গুলোকে, আমেরিকার ডিপ স্টেট গুলোকে ট্রাম্প প্রায় ডিসমেন্টল করার চেষ্টা করেছে। ঠিক আছে, তো ডিপ স্টেটের কার্যকারিতা বাইডেন প্রশাসন থাকার সময় খুব বেশি এফেক্টিভ ছিল এবং তারা সাকসেসফুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিপ স্টেটের মাধ্যমে সরাতে সক্ষম হয়েছে। এবং ডিপ স্টেটের সাথে শুধুমাত্র আমেরিকা জড়িত ছিল এমনটি না, আরো অনেক বিদেশি শক্তি, বৈদেশিক শক্তিগুলো জড়িত ছিল এর সাথে। শেখ হাসিনার পতনের সাথে খুব ভালো করে জানেন জাতিসংঘেরও ভূমিকা ছিল। জাতিসংঘের ওই মানবাধিকার কি জানি ওইটা কি তুর্ক নাকি কি নাম ভুলে গেছি, তার তো স্পষ্ট বক্তব্য শুনলাম। হ্যাঁ, সেনাবাহিনীকে হুমকি দিয়েছিল যে যদি তথাকথিত ছাত্র জনতাকে থামানোর চেষ্টা করে তাহলে তাদেরকে মানে মানে শান্তি মিশন সহ বা ধরেন জাতিসংঘের যে আরো অনেক সুযোগ সুবিধা আছে, পরিচালিত অনেক সুযোগ সুবিধা আছে, এগুলো থেকে বঞ্চিত করা হবে। তো এই দিকে নাই গেলাম, ডিপ স্টেটের ব্যাপারে এখন আর নাই কথা বললাম। এখন আপনি বলছেন যে সেনাবাহিনীর ভূমিকাটা কি, তো কথা বললে তো অনেক কিছু বলতে হয়। সেনাবাহিনীর ভূমিকা আমার কাছে খুব একটা স্পষ্ট মনে হচ্ছে না। কোনো সময় মনে হয় সেনাবাহিনী এই সরকারকে পছন্দ করছে না, আবার কেউ কেউ বলে থাকেন সেনাবাহিনীর ভূমিকা এই সেই। আদতে কি সেনাবাহিনীর কোনো সীমাবদ্ধতা আছে? বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সীমাবদ্ধতা আছে যে সীমাবদ্ধতার কারণে মানে সেনাবাহিনী মানে বিষ খেয়ে বিষ হজম করতেছে? যেহেতু আমি বাংলাদেশে নাই, আমি এই ব্যাপারে মানে ঠিক বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সামহাও সেনাবাহিনীর কোনো একটা জায়গায় অসুবিধা আছে বা লিমিটেশন আছে। আমি সেনাবাহিনীর উপর কোনো ব্লেম দিচ্ছি না। এখন আসেন ইয়ের ব্যাপারে, ওই আমি, এটা তো কোনো বিপ্লব ছিল না, এটি ছিল সম্পূর্ণরূপে একটি জঙ্গি হামলা। যদি বিপ্লব হতো, যদি এটি বিপ্লব হতো বা গণ অভ্যুত্থান হতো, তাহলে সেনাবাহিনীর সকল সদস্য, বেশিরভাগ সদস্য, সারা বাংলাদেশের সকল পুলিশ, বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই সবাইকে নিয়ে জামাতি ইসলামী শেখ হাসিনার পতন ঘটাতে পারত। এখন আমাকে বলুন, যে জামাতি ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মানে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে, তারা কি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের দ্বারা নির্বাচিত? দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দল থেকে উঠে আসা মানুষ? উত্তর হচ্ছে না। আমি পৃথিবীর কয়েকটা বিপ্লবের কথা বলবো, যেমন ধরুন আমার যদিও পছন্দ না ইরানের ইসলামিক বিপ্লব বা রেভলিউশন, আমার পছন্দ না, ঠিক আছে, কিন্তু ইরানে যখন আয়াতুল্লাহ খুমেনি তার মুল্লাদেরকে নিয়ে এই বিপ্লব ঘটায়, তখন তার এই বিপ্লবের পিছনে সারা দেশের মানুষ সম্পৃক্ত ছিল, জড়িত ছিল। কিন্তু বাংলাদেশের এটির ব্যাপারে সারা দেশের মানুষ জড়িত না, এটা হচ্ছে চিটিং বিপ্লব। সমস্যাটা এই জায়গায়, আমি একটু, আমাকে যদি কিছু সময় দেন আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো। রাশেদ ভাই আপনি কিছু মনে নিয়েন না, আপনার মূল্যবান বক্তব্য শুনবো। এখন আমার কথা পয়েন্ট টু বি নোটেড, আপনারা খেয়াল করবেন। জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, একটা জঙ্গি রাজনৈতিক দল, ঠিক আছে। জামাতি ইসলাম কি ক্ষমতায় যাওয়ার জন্য এই মুহূর্তে সম্পূর্ণরূপে তার জমিন প্রস্তুত করে রেখেছিল? ক্ষমতায় যাওয়ার জমিনটা কি তার উর্বর ছিল? সোজা উত্তর হচ্ছে না, কারণ এটি হচ্ছে জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। এটির মধ্যে মানে সংসদের নির্বাচনে গেলে, মানে সংসদীয় নির্বাচনে গেলে 5টা সিট পাবে কিনা সন্দেহ আছে। জামানত যেমন জামাতের সাদা শকুনুর রহমান, তার জামানত বাজেয়াপ্ত হতে পারে। এখন এমন একটি দল দাবি করছে যে এটি গণ অভ্যুত্থান ছিল। এখন গণ অভ্যুত্থান হতে হলে তো জনগণের সমর্থন থাকতে হবে। তারা তো এই গণ অভ্যুত্থানের জন্য এখন প্রস্তুত না।
তাদের যদি ধরেন তাদের জামাত ইসলামের যদি গেল 10 বছর যাবত জামাত ইসলামের যদি 90% জনগণের সমর্থন থাকতো, পার্লামেন্টে যদি তারা বেশিরভাগ সিট পেত, ধরেন 50%, 50টা সিট পাইছে, 70টা 80টা বা 100টার মতো সিট পাইছে, অথবা বিএনপির কাছাকাছি, বিএনপির মতো সংসদ নির্বাচনে তারা সিট পাইছে, ব্যাপক প্রচুর সিট পাইছে, তাহলে তারা গণ অভ্যুত্থানের ডাক দিলে জনগণ তাদের সাথে থাকতো। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায় তারা জনগণকে ব্ল্যাকমেইল করে রাস্তায় নামিয়ে একটা বৈধ সরকারের পতন ঘটিয়েছে। আর পতন ঘটানোর পরে তারা যখন বলছে যে এটি গণ অভ্যুত্থান, তখন তারা বুঝতে পারতেছে যে তাদের পায়ের তলায় মাটি নাই, জনগণের তাদের প্রতি সমর্থন নাই, জনগণ তাদের সাথে অংশগ্রহণ করে নাই, জনগণকে ভুলভাবে বুঝিয়ে তারা চিটিং করে একটা কাজ করেছে। এখন যে দলের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই, জনগণের সাপোর্ট নাই, সেই দল ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রপতিকে হত্যা করার প্ল্যান করবে। খুব ভালো করে খেয়াল করবেন, ক্ষমতায় টিকে থাকার জন্য ভোট ডাকাতি করবে, ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ধরনের হাবিজাবি কাজ করবে, কারণ তাদের জনভিত্তি নাই। আর এমন অবস্থায় জামাত ইসলামী আছে এখন ইউনূসকে সামনে রেখে। ইউনূস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইমেজ, তাদের দরকার, ইউনূসকে তাদের দরকার, এই কাঠপুতুলকে তাদের দরকার, আন্তর্জাতিক সমর্থন আদায় করার জন্য এই পুতুলকে দরকার তাদের। সুতরাং তারা ইউনূসকে ক্ষমতায় বসাইছে ইউনূসের ইমেজ দিয়ে, যাতে তারা সারা পৃথিবীর মানুষের কাছ থেকে সমর্থন নিয়ে আসতে পারে। এখন জামাত যদি সম্পূর্ণরূপে জনগণের সমর্থনে এই বিপ্লব ঘটাতো, তাদের চিটিং বিপ্লব ঘটাতো, গণ অভ্যুত্থান ঘটাতো, তাহলে জামাতের এত হয়রানি, এত পেরেশান হওয়ার কোনো দরকার ছিল না, কারণ জনগণ তাদের কাছে সাথে আছে। জনগণ নাই, যার কারণে তারা এনসিপি, তারপর এইটা সেইটা, তারপর ওই অমুককে মারো তমুককে মারো, বিএনপিকে চাঁদাবাজিতে লিপ্ত রেখে বিএনপির জনভিত্তি জনসমর্থন কমিয়ে দাও, তারপর আমরা জনগণের কাছে যাব। এখন জনগণের দূরগড়ায় তারা যাচ্ছে, জনগণকে তাদেরকে গ্রহণ করতেছে না। সমস্যাটা জামাত ইসলাম যে জায়গায় ভুলটা করেছে, যে তাদের এই সময় ছিল না যে তারা গণ অভ্যুত্থান করবে, কারণ গণ অভ্যুত্থান করার মতো এটা দলই না, তাদের জনগণের তাদের সম্পর্ক নেই। এখন আমি রাষ্ট্রপতির বিষয়ে, রাষ্ট্রপতি কি করতে পারেন আমি বলি। রাষ্ট্রপতিকে তারা কেন সরাতে চাচ্ছে? রাষ্ট্রপতি বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কমান্ডার ইন চিফ। রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, রাশেদ ভাই ঠিক বলেছেন, রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই, কিন্তু তাদের কাছে রাষ্ট্রপতি সমস্যাটা এই কারণে যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের সরকারের সংসদের দ্বারা মনোনীত রাষ্ট্রপতি, নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। এখন এই রাষ্ট্রপতিকে তারা সরাতেই হবে। এখন রাষ্ট্রপতি যদি সামহাও তাদের কোনো ক্ষতি করে ফেলেন, তাহলে কিন্তু তারা বিপদের মধ্যে পড়ে যাবে, যার কারণে রাষ্ট্রপতিকে তারা সরাতেই হবে। ইভেন সেনাপ্রধানও তাদের টার্গেট, বুঝতে পারছেন? তারা এই চিহ্নটুকু রাখবে না। এখন আমি যদি কথা বলি তাহলে অনেকক্ষণ বলতে হবে। আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রপতিকে এই কারণেই তারা সরাতে চাচ্ছে। আর আপনারা আজকাল দেখবেন রাষ্ট্রপতিকে খুব একটা জনসমক্ষে দেখা যায় না। এর কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতিকে মেরে ফেললে তারা বিরাট একটা কিছু হাসিল করবে। এর কারণে রাষ্ট্রপতিকে কোথাও সামনে আসতে দেওয়া হচ্ছে না। আমি মনে করে থাকি এটি হচ্ছে গুড ডিসিশন। এখন বাদ বাকি কি হবে না হবে এখন বলা যাচ্ছে না। কিন্তু আমি আবারও বলছি, জামাতি ইসলাম জনগণ থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল, যাদের জনভিত্তি নাই, যারা হচ্ছে জনধিকৃত যুদ্ধাপরাধী। সুতরাং তাদের সাথে জনগণের যেহেতু সংযোগ নাই, তারা যেহেতু জনগণকে নিয়ে বিপ্লব করে নাই, জনগণকে ব্ল্যাকমেইল করে একটা বৈধ সরকারের পতন ঘটিয়েছে, অতএব যে তাদের এই জনভিত্তিহীনতার কারণে তারা সামহাও
তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। এটুকুই আমার কথা ছিল। ধন্যবাদ, আপনারা কথা কন্টিনিউ করে। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে জামাত ইসলামের যে দল, এটার পিছনে ইহুদিদের ইনভেস্টমেন্ট আছে ইসরায়েলের, এবং ইসরায়েলের সমর্থনে তারা এগুলো করছে। এটা কি আপনি বিশ্বাস করেন? আমি ইসরায়েলের ব্যাপারে যেহেতু আমার কাছে কোনো স্ট্রং এভিডেন্স নাই, আমি এই ব্যাপারে বলতে পারবো না। তবে আমি একজন স্বনামধন্য ব্যক্তির লাইভ থেকে শুনেছি, এই যে মুগ্ধ টুগ্ধ যে পানির বোতল সাপ্লাই দিয়েছিল, হ্যাঁ, এই পানির বোতল গুলোতে নেশা জাতীয় জিনিস মিশ্রিত ছিল, যেগুলো যে মানে এই পানির বোতল থেকে পানি খেলে পরে এরা শহীদ হয়ে যাচ্ছে, এই সেই আর কি। তো এই পানির বোতলগুলো শুনেছি ইসরায়েল থেকে এসেছে। গট নো এভিডেন্স, আমার কাছে কোনো প্রমাণ নাই। কোনো দর্শক শ্রোতারা আমাকে বলবেন না যে আমি কোনো প্রমাণ দিতে পারবো না, আমি শুনেছি। তো অবশ্যই আপনারা জানেন যে নুরা পাগলা, এই যে কি নাম এইটার বলেন না? হ্যাঁ, নূরে আলম তো মোসাদের না না সঙ্গে না, নূরে আলম না, নূরে আলম নয়, যে বিকাশ নূর, এটার নামটা বলেন না, পুরা নামটা ভুলে গেছি। বিকাশ নূর না, পুরা নামটা কি বলেন না, আমি তো ভুলে গেছি। বিকাশ নূরই মনে আছে। কি নামটা বলেন না ভাইয়া? নুরুল হক নুরু। নুরুল হক নুরু, মানুষ নুরা পাগলাও ডাকে। এটা তো প্রমাণিত যে সে মুসাদের এজেন্ট ছিল। ওই যে খাতারনা দুবাইতে গিয়ে মিটিং করছিল। তো আর আমেরিকার বাইডেনের ডিপ স্টেট যদি এইখানে শেখ হাসিনার পতনের সাথে জড়িত থাকে, তাহলে বাইডেনের তো জানি দুস্থ হচ্ছে নেতানিয়াহু, ঠিক না? সুতরাং আপনি হিসাব দুইয়ে দুইয়ে চার মিলাইতে পারেন। তো বিষয় এই জন্যই অনেক জনগণ, এই দেশের জনগণরাই বলছেন যে, দাবি করছেন জামাত ইসলাম একটি ইহুদিদের সংগঠন, এটা কোনো ইসলামী সংগঠন না, এটা বলবো না, ছদ্মবেশী সংগঠন। এটা আমার কাছে প্রমাণ নাই, আমার কাছে প্রমাণ নাই, আমি এই দাবি করব না। তবে আমি একটা ইনফরমেশন দেই, আমি একটা ইনফরমেশন দেই। জর্জ সরোস, ওই যে আমেরিকার ডিপ স্টেটের যে জর্জ সরোস ইনভেস্টমেন্ট করে, হ্যাঁ, জর্জ সরোস কোটি কোটি টাকা পৃথিবীর বিভিন্ন গরিব দেশগুলোতে কোটি কোটি টাকা ঢালে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার নামে। জর্জ সরোস নাস্তিক হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, কিন্তু সে ইহুদি। বুঝতে পারছেন? আমার কথায় ভুল বুঝবেন না, আই গট নাথিং এগেইনস্ট ইহুদি। ইহুদিদের হিসাব মতে শেষে আমরা তো একটা সিদ্ধান্ত নিতে পারি যে সবকিছুর পিছনে ইহুদিদের একটা গভীর ষড়যন্ত্র। আমি এটা বলবো না শ্রুতি খান, আমি এটা বলবো না, কারণ এভিডেন্স নাই। আমি ইহুদিদের বিরুদ্ধে আমার কোনো ইয়ে নাই, আমার বহু ইহুদি ফ্রেন্ড আছে। আমার সমস্যা হচ্ছে জায়নিস্টদের সাথে। হ্যাঁ, ওই বাইডেন সে নিজেও বলেছে আই এম এ জায়নিস্ট। এরা হচ্ছে সাম্রাজ্যবাদী। হ্যাঁ, আপনি ইহুদিও হতে পারেন, আর বাংলাদেশের বেশিরভাগ নাস্তিক গুলো হচ্ছে জায়নিস্ট টাইপের। বুঝতে পারছেন? আমি এটা খুব তারা প্যালেস্তাইনে জেনোসাইডকে তারা জাস্টিফাই করে। বুঝতে পারছেন? তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি ওইটা ক্লেম করব না যে ইহুদিরা ছিল। তবে জর্জ সরোস ইহুদি বংশোদ্ভূত, সে নাস্তিক হতে পারে, কিন্তু সে টাকা ডালছে বাংলাদেশে। সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমরা জানতে পেরেছি আরো অনেক আগে। তার টাকা দিয়েই $29 মিলিয়ন বাংলাদেশে, 29 মিলিয়ন না, আরো বেশি ঢালা হয়েছে, কোটি 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 ডলার ডালা হয়েছে। এবং এই জর্জ সরোসের সাথেও আমি একটা ভুলে গেছি, যখন 5ই অগাস্টে তারা সাকসেসফুল হলো, তখন ইনুস কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলেছিল ইট ইজ মেটিকুলাসলি ডিজাইনড। হ্যাঁ, আর বিল্টন ক্লিন্টনের সাথে গড়াগড়ি করেছিল। এবং জর্জ সরোসের ছেলের সাথে ইনুস বৈঠক করেছিল। হ্যাঁ, জর্জ সরোসের ছেলের সাথে ইনুস মিটিং করেছিল। তাহলে কি বুঝলেন? 1+1 2 আর 2+2 4। বুঝতে পারছেন? আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিলেন শেষে। না, জর্জ সরোসের এমপ্লয়েড এজেন্ট হচ্ছে, বাইডেন প্রশাসনের এমপ্লয়েড এজেন্ট হচ্ছে ডাকাইত ইবলিস খবিস। এটা তো আমি দুই চোখে মানে আমি সহ্যই করতে পারি না। হ্যাঁ, কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, হায়দার ভাইয়ের কাছে আসবো। সেটা হচ্ছে যে
আমরা সকাল সকালই দেখলাম যে কুমিল্লা মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ দিয়ে একই পরিবারের 3 জনকে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় 3 জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে যে ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, ঠিক আছে, কিন্তু এটি জনসম্মুখে নিয়ে এসে প্রমাণ করে তাদেরকে তো আইনের আওতায় দিতে পারতো। আইনের আওতায় তো এদের বিরুদ্ধে কঠিন আইন আছে, তাই না, কঠিন শাস্তি আছে। তাহলে মব করে মারতে হবে কেন? তাহলে এটার পিছনে রহস্য, নিশ্চয়ই গভীর কোনো রহস্য রয়ে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি খুবই মানে দেখতে ভালো ভদ্র পরিবারের 2 জন নারীকে বেঁধে, তারা এরকম হতদরিদ্র না, মানে কিছু মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় যে এটা হতদরিদ্র না, কিন্তু 2 জন নারীকে যে পিটিয়ে অজ্ঞান করে ফেললো এবং মানে এমন কিছু লাঠি দিয়ে পিটানো হয়েছে যেই লাঠিটা আসলে একবারই দিলে একটা মানুষ আর 3 মাস সোজা হয়ে দাঁড়াতে পারবে না। একটা রাবারের পাইপ দিয়ে মারা হয়েছে। এদের পোশাক আশাক দেখে কিন্তু মনে হচ্ছে না যে এরা কাজের বুয়া, কিন্তু আমি ছোটবেলা থেকে আমাদের এলাকায় একজন এরকম ছিল, দানবীয় পৈশাচিক একজন লোক। তার বাসায় যদি কোনো কাজের বুয়া কাজ করতে রাজি না হতো এবং সে মাসিক বেতনও দিত না, পচা বাসি খাবার খাওয়াতো। যদি এই শর্তে তারা কাজ না করতে চাইতো তাহলে তাদেরকে পরবর্তী সময় বাড়ি থেকে ধরে এনে তাদের হাত পা বেঁধে আঙ্গুলের যে নখের ভিতরে সুই ঢুকিয়ে দিত, তারপরে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়া হতো, পিটিয়ে তাদের কাপড় খুলে চামড়া তুলে ফেলতো। আমরা যখন খুব ছোট দেখতাম, দেখেছি, শুনেছি, আত্মচিৎকার শুনেছি, তখন কিছু বলার ছিল না। তো সেই সময় দেখতাম যে এইভাবে মব করে আইন নিজের হাতে তুলে নিয়ে, এটা কিন্তু বিএনপির আমলেই ঘটনাগুলো আওয়ামী লীগ পরিবার করেছে। এখন যারা ওরা আমাদের গ্রামের চেয়ারম্যান আওয়ামী লীগ পরিবারের, কিন্তু তারা হচ্ছে সুবিধাবাদী আওয়ামী লীগ। বিএনপি আসলে বিএনপির সাথে থাকে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাথে থাকে। তো এইরকম ঘটনা যে ব্যক্তি স্বার্থে এখন যার যা মন চাচ্ছে তাই কিন্তু করার সুযোগ পাচ্ছে বা করছে। এমনও হতে পারে যে তার বাসায় কাজ করতে গেছে, কাজ করতে রাজি হয় নাই, এই জন্য তার স্বার্থে লাগছে, সেই জন্য তাকে পিটিয়ে হত্যা করার বা তাকে আধমরা করে বিচার করার মতো একটা মনোভাব তৈরি হয়েছে। মুরাদনগরের ঘটনা এরকমই হতে পারে যে তার ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে, বা তাদের ওই যে হয় না প্রভু ভক্ত, তার প্রভু ভক্ত হয়নি, তাদের কথা শুনেনি, বা তাদের কথায় তারা মাদকের পাচার কাজগুলো সম্পন্ন করে দেয়নি, এমনও তো হতে পারে। আরেকটা ঘটনা দেখেছি যে কটূক্তি কত দূর চলে গেছে। এখন দেখেন, ইসলাম নিয়ে কটূক্তির ষড়যন্ত্র তো চলছে, হিন্দু নিধন, পাশাপাশি এখন এই যে জুলাই আন্দোলনের নামে গণ অভ্যুত্থানকে যারা অস্বীকার করছে তাদেরকেও কটূক্তির নামে ধরে মারধর করা হচ্ছে, পুলিশের হাতে দেওয়া হচ্ছে, চুল কেটে দেওয়া হচ্ছে। একজন মাদ্রাসা ছাত্র গণ অভ্যুত্থান নিয়ে নাকি আপত্তিকর মন্তব্য করেছে, অভিযোগে মাদ্রাসা ছাত্রের চুল কেটে পুলিশে সোপর্দ করা হয়েছে, উত্তম মাধ্যমে দেওয়া হয়েছে, প্রথম আলোর নিউজ এটা। তো এই যে চলমান প্রক্রিয়া, এটা তো বহু বছর এখন চলবে, কারণ এটা মানুষের ভিতরে যে স্থায়ী হয়ে যাচ্ছে বিষয়গুলা, যে আমরা এগুলা পারি, ইচ্ছে করলে আমরা এগুলা করতে পারি। এইটা যারা মানে যারা এই সংস্কারের নামে এই কালচার শুরু করেছে তারা কি ভুক্তভোগী হবে না? এই প্রভাব কি তাদের উপরে পড়বে না? এই গণবিস্ফোরণ কি তাদেরকে স্পর্শ করবে না? দেখুন, আপনার এই মববাজি বা এই আপনার কুমিল্লাতে আজকে যেটা হলো যে মা, মেয়ে আর ছেলে 3 জনকে পিটায়া মারলো, এটা আসলে আমি বলবো যে এটা তো রাষ্ট্রীয় মদদের সন্ত্রাস। আর যদি আপনি আমাদের ডাস্টবিন শফিকের কথায় বলেন তাহলে বলবো যে এটা প্রেসার গ্রুপ। কিছু কনসিকুয়েন্স চিন্তা করেন আপনি একটু। আজকে কি বার? শুক্রবার, ঠিক আছে? আজকে শুক্রবার না, সরি, আজকে বৃহস্পতিবার। মানে কালকে থেকে অফিস আদালত বন্ধ, শুক্র শনি অফিস আদালত বন্ধ বাংলাদেশে। তাহলে এখন হইল কি, গত 1 সপ্তাহ রোববার থেকে আপনার শুরু হইলো ধর্ষণ, এরপরে আপনার যায় ওই যে মহানবীকে কুটুক্তি, এরপরে ওই
আবু সাইদকে কুটুক্তি, এগুলো নিয়ে ব্যাপক গত 5-7 দিন কিন্তু এগুলো খুব হইচই গেছে। এরপরে গতকাল সারাটা দিন গেল যে রাষ্ট্রপতি হত্যাকাণ্ড হবে না কি হবে, মানুষ কিন্তু কথা বলতেছে। আমার যতটুকু মনে হচ্ছে যে এই ঘটনাটাকে যাতে ঘুরাইয়া দেওয়া যায়, মানে ওইটা নিয়ে যাতে আপনার চিন্তা না করেন, সেই জন্য আজকে সকালবেলা যেটা ঘটানো হয়েছে, এই মা ছেলে আর মেয়েকে হত্যাকাণ্ড, এটা একদম পরিকল্পিত ভাবে যে এই 3টা মাইরা দাও। তোমরা বলো যে মাদক, আমি স্বীকার করলাম যে ঠিক আছে ওরা মাদক বিক্রি করে, তো মাদক বিক্রি করে আপনার ঠিক আছে উত্তম মধ্যম দিয়ে ওদেরকে ইয়েতে দেন না, ওদেরকে মাইরা ধরে আপনার পুলিশে দেন, সেটাও দিলেন না। আচ্ছা ঠিক আছে, আপনার মায়েরা ধরে পুলিশে দিলে পুলিশ আবার 6 মাস পরে ইয়ে করে দেয়, তাহলে ঠিক আছে আরেকটা কাজ করেন আপনারা, এতই যখন আপনার অ্যাগ্রেসিভ, ঠিক আছে মা ছেলে 3 জনের আমরা দরকার 3টা হাত 3টা পা কাইটা দিব, এক্সাম্পল বলতেছি আমি। এতটুকু করা যায় তো, আপনারা মাইরা তো ফেলতে পারেন না, আইন তো নিজের হাতে তুলতে পারেন না, আপনি শরিয়া আইন চালু করতে। আমার মনে হয় কোনো অপরাধীকে অপরাধ প্রমাণ করার পূর্বে তাকে একটা টাচ করাও, তার গায়ে একটা ফুলের আঁচড় দেওয়া, নখের আঁচড় দেওয়া সমীচীন নয়। না না, এই জিনিসটা আইনে আছে, সবাই জানি। আমি আপনাকে কথা যেটা বলতেছি যে অনেক রকম করার আছে, কিন্তু ওইটা না করে সরাসরি পিটাইয়া হত্যা, হ্যাঁ, এরপর আবার যারা করলো তারা আবার বিভিন্ন অপোজিটের কোনো বক্তব্য নেওয়ার সুযোগ নেই। এবং ওইখানে 4-5 জন যে বক্তব্য দিছে বিভিন্ন পত্রিকাতে বা লোকাল চ্যানেল গুলাতে, কি সুন্দর কথা যে ওরা এরকম ব্যস্ত, কারো কথা শুনতে নেই, যেন মাইরা ফেলছি, আজকে আমরা আনন্দিত, আমরা মিষ্টি খাবো। 3টা মানুষ মাইরা আপনারা মিষ্টি খাবেন? আমার মনে হয় যেন এটা একদম পুরোটা সুপরিকল্পিত, যে এই ঘটনা হওয়ার পরে যাতে আপনি আমরা বাকি অন্য কিছু কথা না বলি, আগামী 2 দিন যাতে এই জিনিস নিয়ে আমরা কথা বলি, পেপার পত্রিকা। মাঝখান দিয়ে তারা চাচ্ছে শেয়ালের মতো নীরবে নিবৃতে ঢুকে একটা বড় ঘটনা ঘটায় ফেলার। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। আপনি এখানে বলেছেন ফর এক্সাম্পল হাত পা ভেঙে দিতে পারতো, হাত কেটে দিতে পারতো। এই কথা বলার মাধ্যমে কিন্তু একটা মেসেজ যাচ্ছে, কারো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার কারো নাই। কোনো অধিকার নাই, নো চান্স। আমি কথাটা হয়তো সম্ভবত মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি বললাম যে করলে যদি একজনকে আমরা যদি ধরি, যে ধরলাম যে আমরা এরা 3 জন মাদক, আমি যে বুঝাইতে এরা 3 জন মাদক বিক্রি করে, আমি পুলিশে দিলে পুলিশ, মানুষের প্রচন্ড ক্ষোভ আছে, তো ঠিক আছে মানুষ তো অনেক কিছুই করতে পারে না, এই দেশে তো অনেক রকম হচ্ছে, তা আপনার হাত কাটা ফেললো, পা কাটা ফেললো, এই করলো সেগুলো অনেক রকম আছে, কিন্তু আপনি 3 জনকে এট এ টাইম মাইরা কিভাবে ফেলবেন? মারা উচিত না, আর হাত পা কেটে কারো গায়ে টাচই দিবেন না। যেমন এখন আমার একটা কথা আছে, যে মানুষটাকে মারবে সেও তো এই দেশের নাগরিক, এই দেশে কর দেয়, ট্যাক্স দেয়, তো সেই যদি একটা অপরাধী হলেও তার একটা আইনের বিচারে, আইনের মাধ্যমে তার সেবা পাওয়ার অধিকার আছে। আমরা যে আইনের কথাটা বলতেছি, আমরা যে আইন আছে, বিচার আছে, আদালত আছে, এগুলো আসলে এখন কিছুই নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটাই জিনিস, যে এই হত্যাকাণ্ডের জিনিস দেখায়, এটাও বোধহয় আজকের ঘটনা, আদালতে যে মব হলো, মেরে রক্তাক্ত করে ফেলেছে পুলিশের ভিতরে, তো অসভ্য জঙ্গলি নারীকে ফেলে পায়ের নিচে ফেলে তাকে পিষে ফেলা হচ্ছে। আপনারা কিছু মনে নিয়েন না আমার কথায়। আমি একটা কথা বলি, আপনারা কোন দেশে বসবাস করেন? আমার গ্রেট ব্রিটেনে আসেন, এখানে পুলিশ আসামিকে ধরলে বলবে উই আর অ্যারেস্টিং ইউ অন বিহাফ অফ অন সাসপিশন অফ থেফট রবারি। আপনাকে আমরা অ্যারেস্ট করতেছি চুরির সন্দেহে অথবা অমুক অপরাধের সন্দেহে। if you have anything to say, you say to the court. হাত কড়া লাগাবে, আপনার পকেট থেকে মোবাইল ফোন, মানি ব্যাগ, সিকিউরিটির জন্য সবকিছু নিয়ে যাবে, পুলিশ স্টেশনে রিসিপশনের কাছে নিয়ে যাবে, হাত কড়া খুলে দেবে। রিসিপশনিস্ট, আমি বলি আপনাকে, রিসিপশনিস্ট আপনাকে বলবে ডু ইউ হ্যাভ এনি মেন্টাল প্রবলেম? আপনি যদি বলেন না, আমার কোনো মানসিক সমস্যা নাই, ডু ইউ ওয়ান্ট পেইড সলিসিটার or ফ্রি সলিসিটার?
আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি ফ্রি লয়ার চান, সরকার কর্তৃক ফ্রি লয়ার চান, অথবা আপনি লয়ারকে পে করবেন। তখন আপনি অপশন দেবেন। আপনি যদি ফ্রি লয়ার চান তাহলে আপনাকে একটা রুমের ভিতর রাখা হবে, রুমের ভিতর আপনি থাকবেন, থাকার পরে মধ্যরাতে অথবা যে কোনো সময় একজন সলিসিটার আসবে, সলিসিটারের সাথে আপনি কথা বলবেন, লয়ারের সাথে, ফ্রি হোক আর পেইড হোক। সলিসিটার আপনাকে সবকিছু শিখিয়ে দেবে। পুলিশ যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনি এই বলবেন। ও আমি ভুলে গেছি, রিসিপশনিস্ট আপনাকে বলবে মিস্টার এক্স অথবা মিস্টার অমুক, মিস্টার এক্স এক্স সাহেব আপনি কি সুস্থ মানসিকভাবে, আপনাকে মিস্টার করে বলবে, আপনি কিন্তু চুর, আপনাকে মিস্টার বলবে। তারপর আপনাকে জামিনে বেল দেবে। গায়ে যদি পুলিশ হাত দেয়, তাহলে অবস্থা খারাপ। আমার উপরের ফ্ল্যাটে থাকতো একটা ড্রাঙ্ক গাঞ্জাকুর মতকুর, পুলিশ তাকে ধরতে চাইছিল, হঠাৎ করে পুলিশের সাথে ধস্তাধস্তি কুস্তাকুস্তি করছে, পুলিশকে মারতে চাইছিল। এটা পুলিশ একটা রিস্ট্রেইনিং ট্রেনিং আছে, রিস্ট্রেইনিং ট্রেনিং হচ্ছে তার ঘাড়ের মধ্যে বগলের নিচে হাত রেখে চাপ দেওয়া যাতে তাকে আক্রমণ না করতে পারে। এই লোকটার ছিল হার্টের প্রবলেম, মারা গেছে। এখন 3টা পুলিশকে সাসপেন্ড করা হয়েছে তদন্তের সাপেক্ষে, যে তদন্ত করে প্রমাণ করতে হবে যে পুলিশ তাকে মেরে ফেললো কিনা। পরে যখন তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে, তারপর 3 মাস পরে, পুলিশ 15 দিন পরে আমি জানি না, পুলিশকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আর এই যে আপনি শ্রুতি যে আপনি ছবি দেখাইলেন, ডিসকাস্টিং, এটা জঙ্গলি। এটা আপনারা কোন দেশে থাকেন? এগুলো কি মানুষের দেশ? অসভ্য পর্যন্ত জানোয়ারের দেশ। কিছু মনে নিয়েন না আমার কথায়। আপনারা এই আমি তো এই জঙ্গলি রাষ্ট্রে কোনোদিন যাবই না, আর যাবই না। সরি, আমি একটু উত্তেজিত হয়ে গেছি, বুঝছেন, মাফ করবেন আমাকে। এটা মানুষের দেশ। এইটা দেখলে আপনি কি বলবেন? এই যে দুইটা নারীকে সরান শ্রুতি, সরান প্লিজ, সরান। গতকাল রাত্রে বিবস্ত্র ওই যে হিন্দু মহিলাটিকে বিবস্ত্র করে অনলাইনে ভাইরাল করছে। আমি কয়েক সেকেন্ড দেখার পরে এইটাকে কি বলবেন আপনি? এটা কে? আল্লাহ গো, কিভাবে মানে দড়ি দিয়ে বাঁধলো। এই যে বলতেছে ভাই গো আমার মারিস না, অজ্ঞান হয়ে গেছে একবারই খেয়ে। কারো মায়া লাগে না রে। আপনার চ্যানেল কিন্তু চ্যানেলে রিপোর্ট করতে, চ্যানেল ইউটিউব বন্ধ করে দিতে পারে। এগুলো দেখানো উচিত না, এগুলো দেখাবেন না। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমান ভাইকে প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা কিশোর ছেলের, তাকে বেড়াতে নিয়ে গেছে তার ওস্তাদ, মাদ্রাসার হুজুর নিয়ে, তার ঘুম মানে চেতনা নাশক ওষুধ খাইয়ে তার 2 বিচি কেটে ফেললো। এইটা মানে তার বিচি পরে কি এই বিচি কি তার নিজের জায়গায় প্রতিস্থাপন করার জন্য নিয়েছে কিনা, বা কি এমন গুরুত্বপূর্ণ দরকার পড়লো যে ছোট শিশু বাচ্চার বিচি কেটে দিতে হবে? এইটা কোন মানসিকতা বা কোন থটনেস থেকে এটা করা হয়েছে? আপনার কি মনে হয়? যে আমি যদিও আমরা জানি যে এরা মানসিক রোগী, এরা হচ্ছে সাইকো, তো এই যে ছেলেটার জীবনটা শুরুতেই ধ্বংস করে দিল, কোন রকমে তার জীবনটা বেঁচে গেছে, তার মা তাকে হাসপাতালে নিয়ে গেল, তো ছেলেটা নিজেও বক্তব্য দিয়েছে যে আমাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে তারপর আমি ভোর 4টার সময় বা 3টার সময় আমি দেখলাম যে আমার রক্তাক্ত অবস্থা। এই যে তার মা। এটা কি? শিবপুর থানা। আমি শ্রুতি, আমি একটা কথা বলি। আমি বাংলাদেশের মানুষের কাছে আমি যে 2টা জিনিস পাইছি, সেটি হলো দে ল্যাক ইন এমপ্যাথি। সিফাতুল্লাহ বারবার কল দিচ্ছে কেন? দে ল্যাক ইন এমপ্যাথি। বাংলাদেশের মানুষের মধ্যে অন্যের কষ্ট, দরদ, দুঃখ বুঝার মতো মন নাই, আমার কাছে মনে হয়েছে। 2 নাম্বার হচ্ছে
যে আমি কি বলবো আর কি, অসভ্য বললে তো মানে এটা বড় কথা হয়ে যায়, কিন্তু যা হচ্ছে এইগুলো মানে নট অ্যাকসেপ্টেবল। জঙ্গলেও হয় কিনা আমার সন্দেহ আছে। এইগুলো দেখাইয়েন না প্লিজ, দেখালে মন খারাপ হয়। গতকালকের ওই কুমিল্লার মুরাদনগরের ভিডিওটা দেখে আমি রাত্রে ঘুমাতে পারি নাই। আমার মনে হচ্ছে যে আমি আমার শরীর শরীর ঠান্ডা হয়ে গেছিল মধ্যরাতে, হঠাৎ করে আসছিল, একটু প্লে করছি। এখন মুরাদনগর তো ওই আসিফ মাহমুদের এলাকা না, তো সে নিজের এলাকায় ধর্ষণ প্রতিরোধ করতে পারে নাই, সে সারা বাংলাদেশে ধর্ষণ কিভাবে রোধ করবে বলুন তো দেখি? এটা কথার কথা বললাম। আর ইনুস নোবেল পিস প্রাইজ পাইছে। ইনুস কি নোবেল পিস প্রাইজ পাইছে ব্রাহ্মণবাড়িয়ার দাঙ্গা মারামারি দমন করে বলেন তো দেখি? হ্যাঁ, ইউনূস নাকি সফল রাষ্ট্রনায়ক। ও নোবেল পুরস্কার পাইছে শুনছি ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি ঠেকানোর কারণে। এটা সত্য নি? কে একজন যোগ করে আমাকে সেদিন বলল। এখন সবশেষে আমরা কি বলতে পারি? রাশাদ ভাই কি চলে গেছেন? না, আছেন তো মনে হচ্ছে। আমাদের দেশের মানুষ প্রতিরোধ করবে কিভাবে? আমরা এই পথটা কিন্তু খুঁজে পাচ্ছি না এখনো। আমাদের দেশের মানুষ প্রতিরোধ করবে কিভাবে? প্রথমত আমাদের দেশের মানুষের আন্তর্জাতিক রাজনীতি বুঝার ক্ষমতা অর্জন করতে হবে। আর দ্বিতীয়ত, যেভাবে শেখ হাসিনাকে সবাই ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে রাস্তায় নেমে নামিয়েছিল, ঠিক একইভাবে ইনুসকে নামানোর জন্য তারা রাস্তায় নামতে হবে। তবে এটা এখন মানে এরা তো ইনুস তো জঙ্গিদেরকে নিয়ে ক্ষমতায় আছে। শুনতে পাচ্ছি যারা জুলাইয়ে সাপোর্ট করেছে শিল্পী সংগঠনে, নাটকের, অভিনয়ের, অনেকেই এখন ভুল স্বীকার করছে। তো তারা ভুল স্বীকার করাই কি তাদের দায়বদ্ধতা শেষ? তাদেরকে উচিত না, ভুল স্বীকার করলে হবে না, ভুল স্বীকার করলে হবে না, তারা আবার রাস্তায় নামতে হবে। 5 জুলাই আগস্টে যেভাবে নামছিল, করতে হবে, তাই না? হ্যাঁ, তাদের কিছু করতে হবে। তাদেরকে আমরা এইভাবে ছেড়ে দেব না। ভুল স্বীকার করলে হবে না, তারা আবার রাস্তায় নামতে হবে যেভাবে জুলাই আগস্টে নামছিল। মরলে মরুক, এটা তাদের দায়িত্ব। খালি স্টেটমেন্ট দিলে হবে না। পাপের প্রায়শ্চিত্ত যদি না করে তাহলে তাদের বিচার এই বাংলার মাটিতে এই দেশের জনগণই করবে। আরে ভাই, অনেক লালবদর আছে, ইউটিউবার আছে, হ্যাঁ, এরা এখন অনলাইনের মানে এগুলো নাস্তিকদের মধ্যেও আছে, অনেকেই আছে। হ্যাঁ, না না, তারা শেখ হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলে প্রোফাইল পিকচার লাল করছিল, এখন আবার ইনুসের বিরুদ্ধে কথাবার্তা বলে। তো 100 শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে, সে ব্যক্তিগত আক্রোশে সে জেল খেটেছে। কেন? তো তুই জেল খাটছিস দেখে কি একটা রাষ্ট্রের বিরুদ্ধে, একটা রাষ্ট্রের 18 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে তুই লালবদরদের সাপোর্ট করবি? এখন আবার মানে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে। এখন দেখে যে ভিউ পায় না, ওইগুলা বলে এখন ভিউ পাওয়ার জন্য আবার আমি কারো নাম মেনশন করব না। আমি শুরু থেকেই যে জায়গায় আছি এখন এই জায়গায় আছি। শুরুতেই বলেছিলাম এটি জঙ্গিদের আন্দোলন, এটা ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন। ইভেন ফেসবুক আমার পোস্ট পর্যন্ত ডিলিট করে আমাকে 48 ঘন্টার জন্য সাসপেন্ড করেছিল। আমি বলছি বাংলাদেশ আর একটা ইরান হতে যাচ্ছে, আমি এটা বলেছিলাম। হ্যাঁ, আর এই যে লালবদরি যেগুলো, শুনেন না, এই লালবদরি গুলো আমাকে বিভিন্ন লাইভে গিয়ে অপমানিত করছে, বুঝছেন? এখন আপনি যে ভাই বললেন যে প্রতিরোধ গড়তে হবে এবং দেশের মানুষকে রাজপথে নামতে হবে, তাহলে ডিপ স্টেটের তো অনেক দামি দামি ভয়ঙ্কর অস্ত্র বাংলাদেশে প্রচুর পরিমাণে সন্ত্রাসীদের হাতে আছে। তারা তো মানে রাজপথে নামার পরে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ঢুকে টার্গেট কিলিং করা শুরু করবে, হাজার হাজার মানুষ মারা যাবে। এটা নিয়ে ভাববেন না। 1971-এও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে অস্ত্র ছিল, বাঙালিরা নিরস্ত্র ছিল। ওইটা তখন সম্ভব হয়েছে, এইটাও সম্ভব হবে আমার কাছে মনে হচ্ছে। বাট আমি বাংলাদেশি না, আই এম নট ইন বাংলাদেশ, আই কান্ট গিভ ইউ এনি গাইডনেস, বুঝছেন? জি রাশেদ ভাই, আপনার বক্তব্যের মধ্যে শেষ করে দিব। আপনার এই দেশের আসলে এই বর্তমান যে মবের কালচার, প্রতিটা মানুষের এই মব থেকে যে বের হয়ে আসা উচিত, তারা এখনো বুঝতে পারছে না। তাদের উপরেও তো মব হবে, কারণ কোনো কিছু প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না।
একটা সময় এই প্রকৃতির বিচার তাদের উপরে খুবই ভয়ঙ্কর ভাবে হবে। কারণ আমরা একটা নারী শিক্ষার্থীকে দেখেছিলাম যে তিনি পোস্ট করেছিলেন আওয়ামী লীগের জানাজা কবে হবে। এর মাসখানেকের মধ্যেই আমরা তার লাশ দেখতে পেয়েছি, নদীর মধ্য থেকে তোলা হয়েছে, তার জানাজাও হয়েছে কিনা এটাও সন্দেহ আছে। পোস্টমর্টম করে তার জানাজাও বোধহয় হয়নি। তার যে সহযোগী, জুলাই সহযোগী যোদ্ধা, তারাই তাকে সংঘবদ্ধভাবে লঞ্চে উঠিয়ে সংঘবদ্ধভাবে তার সম্ভ্রম হানি করে তাকে বিবস্ত্র করে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। সেই নারী লিখেছিল জুলাইয়ের মানে আওয়ামী লীগের জানাজা কবে হবে। তাহলে বুঝেন শেখ হাসিনাকে কিন্তু হাতে ধরতে হয় নাই, শেখ হাসিনাকে যেতে হয় নাই, বলতে হয় নাই। আল্লাহর বিচার মানে প্রকৃতির বিচার, আল্লাহ যদি কেউ বিশ্বাস না করে প্রকৃতি বিশ্বাস করে, প্রকৃতির বিচার কিন্তু সে 1 মাসও লাগেনি। এবং এমন অসংখ্য জুলাই লালবদর আছে যারা সরাসরি বলছে যে শেখ হাসিনার সম্পর্কে বাজে মন্তব্য করেছে, শেখ হাসিনার সম্পর্কে তার গণভবনের চুরি করা যে বস্ত্র, মানে কি বলে এটাকে, গোপন বস্ত্র বলা হয়, যে সেগুলো দেখে বিভিন্ন কটূক্তিমূলক মানে বিকৃতি ছবি পোস্ট করেছে। তারা কিন্তু অনেকেই কিন্তু নেই এখন দুনিয়াতে, তারা কিন্তু প্রাকৃতিক ভাবেই বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার, কেউ গিয়ে তাদের প্রতি প্রতিশোধ নেয় নাই। তাহলে এই বিষয়গুলো থেকে তাদের কিন্তু শিক্ষা হচ্ছে না। যারা এখনো পর্যন্ত মানুষের প্রতি অমানবিক আচরণ করছে, ব্যক্তিগত স্বার্থে মানুষকে মব করে মারছে, তাদের উপর যে কি ভয়ঙ্কর নারকীয় মানে প্রাকৃতিক বিচার আসবে এটা তারা এখনো বোধগম্য হচ্ছে না। কিন্তু আপনি তাদের সম্পর্কে কিছু বলেন। শোনা যাচ্ছে না। এই মুহূর্তে আমার কথাগুলো আপনার বা আপনার দর্শকদের ভালো লাগবে না। আমাকে আগে আপনি একটা কথা বলেন, এই যে বলা হয় না যে নবীজিরে নিয়ে প্রচুর কটূক্তি করে পাবলিক, ওদের মাইরা ধরে আপনারা পুলিশে দেন, থানায় দেন, ওই দেন সেই দেন, কেউ মারা গেছে? শেখ হাসিনা কে ক্ষমতা থেকে সরাইছে এই জন্য ওই মহিলা এইটা লেখছে, এরপরে সে মারা গেছে বা সে ধর্ষণের শিকার হইছে, এইটা প্রাকৃতিক বিচার। তো বঙ্গবন্ধুরে মারার পরে একজনও কি প্রাকৃতিক কোনো কারণে মারা গেছে? মারা যায় না। কারো বিচার করে ফাঁসি দিতে কারে? জিয়া রহমান বা এরশাদের সময়কার যেসব আন্দোলন, কেউ কি হইছে? তো এগুলো যেগুলো হইছে ধরেন এটা কোইন্সিডেন্স বলতে পারেন, এটা কোইন্সিডেন্স। সে লেখছে, আচ্ছা মারা গেছে, এরপরে এখন আমরা এটা ওই খড়কুটা নিয়া। কিন্তু এই আপনার কথাটা আমি কোট করি যে বঙ্গবন্ধুকে মারার পর প্রকৃতির বিচার কি হয়েছে? বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে এই দেশে কি শান্তি নেমে আসছিল এই দেশের জনগণের উপরে? না না, আপনার জনগণের উপরে শান্তি নেমে আসছে না, শান্তি বর্ষিত হয়ে না থাকে তাহলে সে অভিশাপ ছিল। এখন কোন কোন আমলে আসলে শান্তিটা বর্ষিত হয়েছিল, কোন আমলে? কারণ আমি এখনো দেখি যে আমাদের এই যে ধরেন আওয়ামী লীগ যারা সমর্থন করে, আওয়ামী লীগ ঠান্ডা মাথায় হোক গরম মাথায় যারা সমর্থন করে, এখনো এক চাটিয়া করতেছে, এক চাটিয়া। এমন আপনি দেখবেন যে আওয়ামী লীগ যারা সমর্থন করে তাদের 99.99% লোক এরা একটা পয়সার কিন্তু মুখ দেখে নাই কখনো। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আমলে 17 বছর ওরাই আওয়ামী লীগ করে যাচ্ছে। আর যারা পয়সা করে দেখছে তারা তো বহাল তবিতে আছেন, এখনো তারা ওই যে ভাই লীগের ধান্দাতে আছেন। এ ওর পিছনে, এ ওর বিরুদ্ধে, এর কথা, এ ওর কথা, এইভাবেই আছেন। আজকে যেমন আপনার আওয়ামী লীগের বহু বড় বড় নেতা, বহু বড় বড় বুদ্ধিজীবী, তারা এই যে নাহিন রেইন্স নামে এক ছেলেকে ইয়ে করে, খুব প্রমোট করে। আওয়ামী লীগের আমলে সে প্রচুর লম্বা লম্বা কথা বলতো, খুব ভালো ইউটিউব করতো। আওয়ামী লীগের পতনের পরপর 9 মাসে তার চেহারাও দেখা যায় না। আজকে সকালবেলা একটা ভিডিও পাইলাম তার, সে ভিডিওতে উনি
এই আওয়ামী লীগের ইউরোপিয়ান আওয়ামী লীগ কি করে, লন্ডন আওয়ামী লীগ কি করে, অমুক আওয়ামী লীগ কি করে, তমুক আওয়ামী লীগ কি করে, মানে বহু লম্বা লম্বা কথা বলতেছিল। একটা সময় কিন্তু আমি গালি দিতাম যে এই বাংলাদেশে এই আওয়ামী লীগ, এই বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি বা ছাত্রলীগ, যুবলীগ ইউরোপে কি? আমরা ইউরোপে তো সব কামলা, মিডল ইস্টে সবাই কামলা, সুতরাং এইখানে কিসের ছাত্রলীগ আওয়ামী লীগ? এটা আমিও এক সময় বলতাম, কিন্তু তার কথাটা আজকে খুব একটা হজম হইল না আমার। এখন তারা যদি সে যদি আমার সাথে একটু লাইভে এসে কোথাও কথা বলতো, তাহলে আমি তারা জিগাইতাম যে তুমি গত 17 বছর যে লম্বা লম্বা কথা বলছো ঢাকা শহরে গুলশানের বাড়িতে, তখন তোমার এসব নীতিবাক্য কই ছিল? ইউরোপ আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ বা আপনার অন্য যারা আছে সুইস আওয়ামী লীগ, ওরা কেউ কিছু করে না। কিন্তু এই যে ডাক্তার ইউনূস আসার পরে ইংল্যান্ডে যে ডিজিটাল গাড়ি দিয়ে যেই বেজ্জতিটা করা হয়েছে, সেটা কারা করছিল? সেটাকে তুমি নাহিদ আইসা করে গেছিলা? তুমি আবার এখান থেকে বলো যে আমি অনেক জায়গায় পেছন থেকে দেখি। তুমি পেছনে কেন? তুমি তো সামনে আসা কথা, তোমার তো ভয়েস খুব ভালো। তুমি তো 9 মাস চুপচাপ থাকা উচিত ছিল। তুমি তো এই 9 মাস সামনে এসে কথা বলা উচিত ছিল। তুমি ওগুলো বলো নাই কেন? এখন কেন বিদেশের যে এই যে আমাদের সাথে যে ভাই আছে, উনি কি বললেন যে ভাই আমি ইয়ে করি, আমি ব্রিটিশ সিটিজেন, আমি জীবনে বাংলাদেশ যাব না। তো ওই লোক বাংলাদেশ জীবনেই যাবে না, তারপরেও কিন্তু আওয়ামী লীগের জন্য কথা বলতেছে। সে বাংলাদেশ নিয়ে চিন্তিত, সে আওয়ামী লীগের জন্য। আমার ভাই আওয়ামী লীগ নিয়ে কথা বলতেছে না, আর ভাই আসলে মূলত বাংলাদেশ নিয়ে চিন্তিত, যে জনগণগুলোর কি হচ্ছে এটা নিয়ে চিন্তিত। তো এই চিন্তা চেতনা তো তোমরা গত 17 বছর বৈশা বৈশা যে আঙুল ফেলা কলা গাছ হয়েছে এক একজন, তারা তো বললা না। তুমি নাহিদ আজকে যে কথা বলো, তুমি কিভাবে বলো? বা এখনো আপনি দেখেন, আপনি তো একজন মহিলা মানুষ, এটা একটু দেখেন তো। মাই গুডনেস মি, ব্লাডি হেল। যে আপনি কি অপরাধ করলো আওয়ামী লীগের? আপনি 5ই আগস্টের পর থেকে অনলাইন অফলাইন ফেসবুক অমুক তমুকে কথা বলে আসতেছে। বাকি যারা এতদিন নেতাগিরি করছে, যারা ক্রিমটা খাইছে, তারা কোথায়? তারা কেন কথা বলতেছে? আমি তো ইনবক্সে দাওয়াত দিয়ে আসে না তো, অনেক নেতারাই তো আমার সাথে ছিল। কেন এখনো কেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে টেলিগ্রাম গ্রুপ খুইলা এক একজন ওই যে গোপনে কথা বলে, গোপনে বৈঠক করে। হ্যাঁ, একজনের নাম সম্ভবত আমি যতটুকু জানি গোলন্দাজ নামে কোনো এক বউ বড়, সেখানে অনেক তেলবাজি করা হয়। হ্যাঁ, ওনারা কথা বলে। আপনারা কি কথা বলেন? সারা রাত ধরে চুরির কথা বলেন আপনারা, যে ভবিষ্যতে আবার কেমনে ক্ষমতা আসে চুরি করব। সকালে পরে সারাদিন ঘুমান। এতই যদি আওয়ামী লীগ কি হয়, মুখটা সামনে দেয়। আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ওই যে আনার হত্যার একটা ঘটনা খুব আলোচিত হয়েছিল, আপনারা জানেন। আনাস, ওই যে আওয়ামী লীগের নেতা আনার ভারতে গিয়ে তার টুকরো টুকরো দেহ, কিন্তু পরে আর ফরেনসিক রিপোর্ট কিন্তু আমরা আর পাইনি, এটার বিচারও আর হয়নি। তো আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে এটা একটা নমুনা ছিল, বাংলাদেশকে বার্তা দিয়েছিল যে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে এবং ঘটেছে। এখন পর্যন্ত বহু ঘটনা, টুকরো টুকরো করে হাত কেটে ফেলা। গতকালকে আমি এক ভিডিওতে দেখলাম একটা মেয়ের, অল্প বয়সী একটা মেয়ের হাত এখান থেকে নাই, কেটে ফেলে দিচ্ছে। তিনজনকে যে মেরেছে, ওই যে আমরা যেটা মুরাদনগরের ঘটনা নিয়ে আলোচনা করলাম বোধহয়, সেইটারই ভিডিও আমি দেখেছি। হাত কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তো আমরা তো ওই ফরেনসিক রিপোর্টের এখনো কোনো সঠিক বার্তা পাইনি যে ওই টুকরোগুলো, মাংসের টুকরোগুলো আনারের ছিল। এই বিষয়টা যে রহস্য রেখে রয়ে গেল। আবার অনেকে বলছে যে আনার বেঁচে আছে, তাকে গুম করে রাখা হয়েছে। আচ্ছা শ্রুতি, আমার সময় কম, আপনি খুব সুন্দর পয়েন্ট মেক করছেন, আমি বলে ফেলি। আমাকে 3 মিনিট সময় দেন, 3টা পয়েন্ট আমি মেক করি। প্রথমত, আপনি যে সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিল, তারা কবর থেকে উঠে এসে ইফতার পার্টিতেও জয়েন করতেছে, বুঝছেন? এটা তো জানেন গেল। এটা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে
তাদের লাশ কবর থেকে তুলে নিয়ে এসে হ্যাঁ পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে, এই কারণে যে তারা কোন বুলেটে বা কোন রাইফেলের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। তো তারা তুলে না কেন কবর থেকে? তুলুক, তুলে মানে পরীক্ষা করে দেখুক যে তাদেরকে কি আসলেই বাংলাদেশের পুলিশ গুলি করে মেরেছে, নাকি তারা AK-47 কিংবা 7.62 বুলেট দিয়ে মানে সরি পুলিশের ড্রেস পরে তাদেরকে হত্যা করেছে, তারা নিজেরাই নিজেদেরকে মেরেছে কিনা বাংলাদেশ সরকারের পুলিশ মেরেছে, এটা তো প্রমাণ করা যায়। তাদেরকে তো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আমরাও চ্যালেঞ্জ দিছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উনার লাইভে এসে কয়েকবার বলেছেন, তো করছে না কেন? করা তো উচিত। এক। দুই হচ্ছে ওই যে আপনারা বলেছিলেন, আপনি হয়তো বলেছিলেন যে জুলাই অগাস্টে যারা চিটিং বিপ্লবে ইমোশনালি ব্ল্যাকমেইলড হয়ে মাঠে নেমেছিল, এখন তারা আফসোস করতেছে এবং তারাই মবের শিকার হচ্ছে, মব জাস্টিসের শিকার হচ্ছে, স্পেশালি মহিলারা, যে সমস্ত নারীরা যোগদান করেছিল তারাই কান্নাঘাটি করে বলতেছে যে আমরা নিরাপদ না, এমনকি আমাদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে। আমি এটাকে কোনো অলৌকিক কোনো কিছু মনে করি না, আমি মনে করে থাকি এটা কনসিকুয়েন্স অফ দেয়ার অ্যাকশন, তাদের কাজের ফল, প্রতিটা কর্মের ফলাফল রয়েছে। হ্যাঁ, আমি বলি আপনাকে, আপনি যদি বিষ, সামান্যটুকু বিষ খান, তাহলে এই বিষের প্রতিক্রিয়া আপনার শরীরের মধ্যে দেখা দিবে। আপনি কেউ যদি গোবর খায়, গু খায়, তাহলে তার তাৎক্ষণিকভাবে ডায়রিয়া হয়ে যাবে, পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক না? মারাও যেতে পারে। সুতরাং জুলাই অগাস্টে যে সমস্ত লাল বদরীরা অংশগ্রহণ করেছিল, লাল বদর এবং বদরনীরা অংশগ্রহণ করেছিল, বা যে সমস্ত মামাতিরা অংশগ্রহণ করেছিল, তারা তো ফলাফল ভোগ করবে। একটু দেরিতে ভোগ করার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারছেন বিষয়। তিন হচ্ছে লাল বদরীরা কি বলতেছে এখন? বলতেছে যে আমাদের জুলাই আগস্টের বিপ্লবটা হাতছাড়া হয়ে গিয়েছে। তোমরা কি জানতে না যে এই বিপ্লব কাদের দ্বারা পরিচালিত হচ্ছিল? মূর্খের দল। আমি যদি বিদেশ থেকে, ইংল্যান্ডের মতো জায়গা থেকে, বহুদিন ইংল্যান্ডের মতো জায়গা থেকে আজ করতে পারলাম যে এটি হচ্ছে নোবেল নামক চকলেটটাকে মানে চাটাচাটি করেছিল, চাটাচাটি করার লোভেই এগুলা করেছে। আচ্ছা, তো আমরা যদি বুঝতে পারলাম বিদেশ থেকে, এত দূর থেকে বুঝতে পারলাম যে এটা জামাত শিবির বা জঙ্গিদের আন্দোলন এবং এইটা আমেরিকার ডিপ স্টেট কর্তৃক পরিচালিত কালার রেগুলেশন। আমি ওই সময় লাইভে বলেছি, কয়েকবার কালার রেগুলেশন নিয়ে লাইভ করেছি, কিন্তু আফসোস বাংলাদেশের মানুষ বুঝলো না বাংলাদেশের মানুষ। আর ভবিষ্যতেও এদের বোধোদয় হবে কিনা আমার সন্দেহ আছে। তবে আমি ফাইনালি একটা কথা বলে থাকি, তারা বলেছিল শেখ হাসিনা ছাড়া তারা ভালো চলবে, তো তাদের এই ভালো চলাটা তারা আরো কয়েকদিন বা কয়েক বছর দেখুক, আরো কয়েক বছর তাদের দেখা উচিত এবং এর ফল ভোগ করা উচিত। আমি আপনাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি, আপনাদের বলছি না, কিন্তু যারা এই কাজটি করেছে সারা বাংলাদেশের মানুষের লেসন হওয়া উচিত। 9 মাস ইনাফ না, রাগে যন্ত্রণায় খুবই বলতেছি, এটা তাদের ডিজার্ভ ইট, এই পানিশমেন্ট তাদের জন্য জরুরি। কারণ সবাই তো নেমেছিল রাস্তায় না, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, দেশের উন্নয়ন করে নাই, স্বৈরাচারী ফ্যাসিস্ট, তাহলে বুঝো এবার লাউ ঠেলা, কয়দিন আরো এনজয় করো, কি ঠিক না? আরো কয়দিন থাকো, তোমাদের শিক্ষা হওয়া উচিত। অকৃতজ্ঞ, আনগ্রেটফুল নেশন, আনগ্রেটফুল রেস। আমি আজকেও আমার হিসাবে ডাক্তার ইউনূস আরো 5 বছর থাকা উচিত। আরো 5 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে, বুঝছেন? না, কারণ এই বাঙালির বোঝা উচিত না, বাঙালিরা আমি বলি আপনাদেরকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে যদি জীবিত থাকতেন, তাহলে তিনি হয়তো বলতেন যে এই অকৃতজ্ঞ জাতিকে একটা দেশ দেওয়া আমার ভুল হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন 7.5 কোটি বাঙালিরে মুগ্ধ করে, সরি 7.5 কোটি বাঙালিরে 7 কোটি বাঙালিরে
বাঙালি করে রেখেছ হে মুগ্ধ জননী মানুষ করনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় হলে কি বলতাম জানেন? মুগ্ধ জননী না বলে বলতাম 7 কোটি বাঙালি রে বাঙালি করে রেখেছ হে মূর্খ মূর্খ জননী মানুষ করনি। রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছিলেন। 1971 সালে যখন দেশ স্বাধীন হলো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? কবিগুরু দেখে যান আপনার বাঙালি আজ মানুষ হয়েছে, বলেছিলেন না? আর আজকে 2025 উনি যদি আবার জীবিত হয়ে আসতেন আর দেখতেন উনার মূর্তি ভাঙ্গা হচ্ছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, তাহলে তিনি বলতেন, রবীন্দ্রনাথকে বলতেন, কবিগুরু আমি ভুল বলেছিলাম 1971 সালে এসে, 1924 সালে এসে আমি আবার বলছি আপনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন, এরা আসলে মানুষ হয় নাই, এদের জন্য কোনো দেশ দরকার ছিল না, আমি ভুল করেছি, এদের জন্য জঙ্গল দরকার ছিল না, মানুষদের জঙ্গল দরকার ছিল। আর শেখ হাসিনা এত কিছু করার পরে শেখ হাসিনা তাদের জন্য ভালো ছিল না। তো শেখ হাসিনার এখনো বোধোদয় হয় নাই, উনি আবার বাংলাদেশে এসে এই অকৃতজ্ঞ জাতিকে আবার এসে ওয়াজ মাহফিলের মার্কেট ভালো মানে উন্নত, আবার কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ উনি আবার এদেরকে মানুষ বানাবেন না? অকৃতজ্ঞ আনগ্রেটফুল একটা রেস। আনগ্রেটফুল না হলে তারা একজন দেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতাকে দুইবার তারা স্বীকৃতি দেয় নাই, বিএনপিও দেয় নাই, জাতীয় পার্টিও দেয় নাই। এরা কত বড় কৃতজ্ঞ হলে পরে এরা এই কাজটি করতে পারে। আমি একটা সামান্য উদাহরণ দেই, ছোট উদাহরণ দেই। পার্শ্ববর্তী দেশ ভারত, নরেন্দ্র মোদী বা বিজেপি মহাত্মা গান্ধীকে পছন্দ করে না, কিন্তু মহাত্মা গান্ধীকে তারা যে জাতীয় মর্যাদা আছে এই আসন থেকে অনেকেই পছন্দ করে না, সরায় নাই। তুরস্কর এরদোগান, সে সেকুলার না, সে হচ্ছে একজন ইসলামিস্ট। আর কামাল আতাতুর্ক, তুরস্কের ফাদার অফ নেশন, সম্পূর্ণরূপে একজন সেকুলার মানুষ, নাস্তিক মানুষ। কিন্তু কামাল আতাতুর্ককে তার বাপের ক্ষমতা হয় নাই, সাহস হয় নাই যে জাতির পিতার আসন থেকে নামিয়ে দিতে, কিন্তু বাংলাদেশে এটি হয়েছে, হয় নাই? তো এইখানে বাংলাদেশের বাঙালি আর ভারতের ভারতীয় আর পাকিস্তানের পাকিস্তানি আর তুরস্কের টার্কিশ মানুষদের মধ্যে পার্থক্য। এটা আনগ্রেটফুল রেস, যে পাতে খায় সে পাতখানা করে। আর এরা হচ্ছে পোল্ট্রিবাজ। কিবা বলেন মোল্লা মৌলবী, এই দেখুন না, মোল্লা মৌলবী এখন সুদ হালাল করে দিছে, যে মাদার সুদ ইউনুস তাদের আমিরুল মুমিনিন, পোল্ট্রিবাজ। এই যে আসিফ নজরুল, তারপর অমুক তমুক, ফরহাদ মাজার, এরা না মুক্তিযুদ্ধের সপক্ষে একবার কথা বলেছিল, এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথাবার্তা বলে কেন? কোন চরিত্র আছে এই জাতির মানুষের? আস্তিক বলেন, নাস্তিক বলেন, মোল্লা বলেন, মৌলবী বলেন, পুরোহিত বলেন, সবগুলোই একই, সবগুলো পোল্ট্রিবাজ, ধান্দাবাজ। আই এম সরি টু সে দ্যাট। কিছু মনে নিয়েন না আপনারা আমার কথায়। আমার তো ভাই এখন ইংল্যান্ডের মতো জায়গায় আফগানিস্তানি, পাকিস্তানি এদের সামনে বা টার্কিশ বা কোনো ইংলিশ কারো সামনে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। কারণ আমি যখন বলি আমি বাংলাদেশ থেকে আসছি, তখন দেখি মানুষ আমার দিকে যে মানে দৃষ্টি দেয়, মনে হয় তাদের মনের ভাষা বুঝে ফেলতে পারি। তারা মনে করে ও এটা তো ধর্ষক, চুরের দেশের মানুষ। আগে কিন্তু এরকম ছিল না। আমার দিকে তাকাইলেই মানুষ মনে করে বোধহয় এটা মানে একটা বোধহয় এটা বোধহয় বাঙালি চুর হবে, হ্যাঁ, ডাকাইত হবে। আসলেই তো আগে কিন্তু এরকম ফিলিংস ছিল না, এখন হচ্ছে না। আগে এরকম ছিল না, আগে গলা মাথা উঁচু করে বলতে পারতাম যে আমি বাংলাদেশি, কিন্তু এখন কিন্তু বললেই মনে হয় যদি আমাকে চুর মনে করে, ডাকাইত মনে করে, ধর্ষক মনে করে। আপনি কি এটা স্বীকার করেন যে আনার হত্যাকাণ্ডের নাটকটা ছিল একটা মেটিকুলাস প্ল্যানের ডিজাইন? দেশকে আমি এই বিষয়ে জানি না, এই কারণে আমি এটা আই এম নট গেটিং ইনটু দিস। আমি এই বিষয়টা জানি না, দুঃখিত। আচ্ছা, হায়দার ভাইয়ের কাছে জানতে চাই। তাহলে আমি শ্রুতি চলে যাই। হায়দার সাহেব, আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা।
জি হায়দার ভাই, জি এই যে আনার হত্যার বিষয়টা, এটা কি একটা রহস্য এবং বাংলাদেশকে ভয়ঙ্কর বার্তা দেওয়ার একটা মাধ্যম ছিল কিনা? না, আনার কি হত্যা হয়েছে সত্যিকার অর্থে? আনার হত্যা হয়েছে, সেটা হচ্ছে তার সেই দলীয় গ্রুপিং। মানে এই যে বর্তমানে যে আক্রোশ থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, সেই আক্রোশেই কি তাকে না, ওখানে এটা করেছে? এখনকার যেটা সেটা হচ্ছে যে এক জিনিস, আনার হত্যাটা যেটা হয়েছে, আনার হত্যা যেমন ওই যে অন্তর্দলীয় কোন্দল ছিল, ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, যেমন আপনার সেই বিএনপির যে সিলেটের নাম কি জানি, ওই যে মারা গেল যে আর পাওয়া গেল না লাশ, কি নাম? বিএনপি খুব নাম করা একজন নেতা সিলেটের। সার্চ দিলে পাওয়া যাবে মোবাইলে। সিলেটের ইলিয়াস আলী। ও হ্যাঁ, ইলিয়াস আলী, এটা অনেক আগের ঘটনা। ওটার সাথে কি সম্পৃক্ত আছে এই বিষয়? না না, ওইটা যেই ঘটনা এইটাও সেম ওই রকমই, কাছাকাছি একই জিনিস। ইলিয়াস আলীও দলীয় কুন্দলেই মারা গেছে, অন্তর্দলীয় কোন্দল। এটা আমি বিশ্বাস করি। আর আর আনার হত্যাটাও সঠিক। আমরা তো আনার হত্যাটা দেখেন, এখন পর্যন্ত যতটুকু যে এটা পুরাটাই অন্তর্দলীয় কোন্দল না হলে ব্যবসায়িক কোন্দল আছে, না হলে আপনি একটা জিনিস চিন্তা করেন, ক্ষমতায় আওয়ামী লীগ, তারা ইন্ডিয়া নিয়ে মেরে ফেললো। এখন আপনি যদি বলেন যে এটারে ইন্ডিয়া নিয়ে মারছে, এটা আওয়ামী লীগের বার্তা, তাহলে আসলে ভারত কার খালু? বিএনপিও বলে ভারতে ওখানে নিয়ে গুম করে মারে, তারপরে আপনার ওই সালাউদ্দিন সাহেব বলে ওনারাও গুম করে নিয়ে যাওয়া হয়েছে। এখন আওয়ামী লীগের, তার মানে কি সবই ভারত কি সব পুরো বাংলাদেশের সবারই মারতেছে? তাহলে এই আনার হত্যার সাথে কি বিএনপি জড়িত ছিল কিনা? না না না, এটা বিএনপিও জড়িত না, এটা না, এটা ওদের ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যবসায়ী। ম্যাক্সিমামই ওই যে ব্যবসায়িক। স্বর্ণ পাচারের যে একটা রোড, সেই রোডটা কার হ্যাঁ, নিয়ন্ত্রণে যাবে, এটা তো নিয়েই তাদের কোন্দল ছিল। প্রথম থেকেই যেটা আপনার আমাদের এনএসআই ডিজিএফআই যে রিপোর্টটা দিয়েছিল ওইটাই সত্য। আচ্ছা, তো এটার তো আর বিচার হলো না, সবকিছুই বন্ধ। না, ওইটা তো বিচার চলতেছে এখন, এগুলোর বিচার তো আসলে একদিন 2 দিন বা 1 বছরে শেষ হয় না, এটা তো টাইম লাগে, সময় তো লাগে। যাই হোক, আপনি একটা শেষ কথা বলে দেন, আমরা লাইভ শেষ করে ফেলব। আসলে শেষ কথা বলবো প্রতিরোধমূলক একটা বার্তা দেন। না এই মুহূর্তে, সচেতন থাকবেন। শেষ কথা বলতে একটাই, যে যেখানে আছেন নিরাপদে থাকেন। কারণ আপনি নিরাপদে না থাকেন, আপনি নিরাপদে না থাকলে আপনার পরিবার নিরাপদে থাকবে না। আর এখন বর্তমানের যে সিস্টেম, এটা হচ্ছে আপনাকে না পেলে আপনার পরিবারকে ধরবে। সবাই একটু নিরাপদে থাকেন, সময় যখন হবে তখন ডাক নিশ্চয়ই দিবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে ডাক দিবেন, উনি গোপনে ডাক দিবেন না। এবং এখন পর্যন্ত আপনার যতগুলো আপনার ভয়েস কল বা ওনার কথা শুনছেন, কোথাও উনি বলেন না যে তোমরা নেমে প্রতিবাদ করো, তোমরা নেমে ভাঙচুর করো, মারামারি করো, আন্দোলন করো, বলে নাই। কিন্তু যেদিন উনি ডাক দিবেন সেদিন সবাই জানবেন, সবাই নামেন। তার আগ পর্যন্ত এইসব বিভিন্ন যে গ্রুপ কল, ওই কল সেই কল, অমুক ভাই বলছে তমুক ভাই বলছে, এগুলো থেকে একটু আল্লাহর রাস্তায় গ্রুপ কল আরো হচ্ছে আপনার ব্ল্যাকমেইল করার একটা ফাঁদ। পুরোপুরি আমি বোঝার পর থেকে আর গ্রুপ কলে যাই না। আর একটা কথা বলবো যে অনেকের ভয়েস কলও কিন্তু এখান থেকে লিক হয়েছে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আমাদের এই আওয়ামী পরিবারের যারা আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই জানি যে গত 15 বছর কারা আওয়ামী লীগের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। গত 1 বছর এই যে আন্দোলনের সময়টা কারা আওয়ামী লীগের পতন চাইছে, শেখ হাসিনার মৃত্যু দোয়া করছে, সেই সব লোকগুলো এখন যদি আপনাদেরকে 10টা ভালো কথাও বলে, অন্তত তাদের ভিডিওগুলো আল্লাহর রাস্তায় শেয়ার করেন না। তারা যতই ভালো কথা বলুক, এতে আপনি বুকে টাইনে নিন না, ক্ষতি আপনারই হবে। কারণ এরা ভালো হওয়ার না, এদের যখন ভিউর ব্যবসার দরকার হবে তখন আপনার পক্ষে ভালো কথা বললে আপনি যাবেন, আর যখন দরকার নাই তখন কিন্তু আপনারা ঠিকই গুতা মারবে। সুতরাং এই জিনিসটা স্টপ থাকে। আর আওয়ামী লীগ আলারা আপনারা ভাই লীগ ছেড়ে দিয়ে মুজিব লীগ করেন।
বিভিন্ন ইউটিউবারের উপরে অনেকেই ডিপেন্ডেবল হয়ে গেছে, তাদেরকে পীর মনে করা শুরু করছে। আসলে নিজের জায়গা থেকে বিবেক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি মনে করি। গোলাম মোল্লা রনি সে ইভেন আমরাও যে যদি ভালো বলে বিপক্ষে কথা বলি, আমরাও যে কথা বলি, আমরা চেষ্টা করি ন্যায়ের পক্ষে কথা বলা, আমাদেরকেও অন্ধবিশ্বাস করা দরকার নেই। নিজের বিবেক থেকে বিবেচনা করে আপনি হিসাব করবেন, ওর যদি 10 মিনিটের ভিডিও 2 মিনিট আওয়ামী লীগ সম্বন্ধে খুব ভালো কথা বলে, এরপরে 8 মিনিট সে এমন ভাবে টেকনিক্যালি ন্যারেটিভ দাঁড়া করায় দেয় যেটা সহ্য করা যায় না। সেম কামাল, ওই যে মোস্তফা কামাল, এটা আমি নিজুম মজুমদারের মধ্যেও পেয়েছি। মুফাসসিলকে নিয়ে খুব ভালো ভালো কথা বলে সে। হ্যাঁ, মোস্তফা কামাল আছে, মুফাসসির ইসলাম আছে, এরপরে ইউটিউবের ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে যে ঘুরে ফিরে আপনার শয়তান। আর আসলে এরা বর্তমানে যারা অন্যান্য, আমি অ্যাস্ট্রোলজারদেরকেও দেখছি, বিভিন্ন অ্যাস্ট্রোলজারদেরকেও দেখছি, তারা অ্যাস্ট্রোলজির কাজ বাদ দিয়ে ভারত বিদ্বেষী বয়কট পোস্ট দেয়, তারপরে অ্যাস্ট্রোলজির মাঝখান দিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলে আর ইউনুসের পক্ষে কথা বলে। বর্তমানে আবার দেখি শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে খুব গবেষণা করছে। বিভিন্ন অ্যাস্ট্রোলজারও ইউনুসের হয়ে কাজ করছে। এটা কিন্তু এখন থেকে না, দীর্ঘ সময় থেকেই তারা করে আসছে সবাই। সুতরাং কিন্তু এগুলোর এই ভিডিওগুলা, ছোট ছোট ভিডিওগুলা নিয়ে শেয়ার দেয় কারা জানেন? এগুলো সব আমাদের আওয়ামী লীগের পোলাপানি শেয়ার দেয়। এবং 100 জনকে ট্যাগ করে দেয়, সাথে 100 জনকে ট্যাগ করে দেয়। হ্যাঁ, এগুলো বাদ দেন, সেটাই হচ্ছে কথা আর কি। এটাই বলবো আমি। নির্বোধ যারা আছেন তারা বোধ শক্তি জাগ্রত করেন এবং যাদেরকে শেয়ার দিবেন তাদেরকে বুঝে শুনে শেয়ার দিবেন। এবং যারা নাকি ভিউ ব্যবসা করছে, আমার সাথে যে দীর্ঘ কয়েক মাস শেখ ফরিদ নিজে থেকে এসে বলতো যে পরিচয় হওয়ার পরে আমি আপনার সাথে লাইভ করব, যখন আমার অনেক ফলোয়ার, সে এসে লাইভ করতো, যখন বলতো আমি তাকে নিয়ে লাইভ করতাম। একটা সময় পরিচিতি পাওয়ার পরে সে তাকে বিভিন্ন লাইন গার্ড, মানে বিভিন্ন ইউটিউবের যারা ভিউয়ার্স আছে ভালো ভালো ইউটিউবিং করে, তাদেরকে নিয়ে এসে যখন তাকে পরিচয় করিয়ে দিলাম, সে কিন্তু বেইমানি করে ফেলছে। তাদের সঙ্গে সে জোট করে তাদের সঙ্গে লাইভ করবে, তার টাকা ইনকামের দরকার, তার অনেক ভিউ দরকার, অনেক পরিচিতি দরকার। এই যে ভিউ ব্যবসায়ী বা পরিচিতির লোক, এটা কিন্তু এক প্রকার ইউনুসের মতোই চরিত্র। যতই তারা সততা দেখাক, যতই তারা বলুক যে আমি অনেক সৎ, জয় বাংলার পক্ষে, আমি মৌলবাদীর বিরুদ্ধে, তারাও কিন্তু তাদের ভিতরে কিন্তু যশলোভ কাজ করে, তাদের ভিতরে একটা পরিচিতির আকাঙ্ক্ষা কাজ করে। তারা সেই ইউনুস প্যাটার্নেরই চিন্তা ভাবনা কিন্তু করে। একটা সময় দেখা যাবে যে আবার যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, তারা আবার নিজের স্বার্থ চরিতার্থ করতে না পারলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধেই তারা কথা বলবে। অবশ্যই। সেই জন্য আমাদেরকে অনেক বেছে জেনে বুঝে তাদেরকে সাপোর্ট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা মব কালচার দেখলে প্রতিরোধ করার চেষ্টা করব, সবাই মিলে মানুষের ভিতরে জাগ্রত করব, বিবেক বোধকে জাগিয়ে তোলার চেষ্টা করব এবং মব কালচারকে কখনোই সাপোর্ট করব না। এই অঙ্গীকার আমাদেরকে করতে হবে। পক্ষে বিপক্ষে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আর আমাদেরকে খুব সচেতন ভাবে জীবনযাপন করতে হবে, যেন এই পরিস্থিতি মোকাবেলা করে সামনে আমরা যেন এই প্রতিবাদ করে, মানে নিজেদেরকে বাঁচিয়ে রেখে রাজপথে প্রতিবাদ করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারি এবং এই অবৈধ সরকার, দানবীয় পিশাচ সরকারের পতন করতে পারি। এই লক্ষ্যে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের এই পেজটাকে সবাই সাপোর্ট দিবেন, ফলো করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন কথাগুলো যদি ভালো লাগে এবং যৌক্তিক মনে হয়। আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে, আমাকে এখানেই পাবেন, আমাকে ফেসবুকে পাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।